বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ইয়েমেনের একাধিক বিমানবন্দরে সৌদি হানা, পড়ে ছাই একাধিক বিমান। ইয়েমেনের রক্তক্ষয়ী সংঘর্ষে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 1200-এরও বেশি সাধারণ মানুষ। ইয়েমেনের একাধিক বিমানবন্দরে সৌদি হানা, সানা, হুইডা এবং অ্যাডেন বিমানবন্দরে হানা দেয় সৌদি আরবের যুদ্ধ বিমান। পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক বিমান। ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আবেদ রাবেব বা মনসুর হাদির বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে লড়াই শুরু করে ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা। তারই পাল্টা বর্তমান প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালাহকে গদিচ্যুত করতে একের পর এক হামলা চালাতে শুরু করে সৌদি আরব। ইয়েমেনের রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত 1200-এরও বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মোগাকাণ্ডে সংসদে বিরোধীদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হল মোদী সরকারকে। পাঞ্জাবে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে পাঞ্জাব সরকারকে বরখাস্তের দাবি তুলে কংগ্রেস। বিক্ষোভে যোগ দেয় অন্যান্য রাজনৈতিক দলও। মোগাকাণ্ডে সংসদে বিরোধীদের প্রবল বিক্ষোভের মুখে মোদী সরকার। অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গেই পাঞ্জাবে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে পাঞ্জাব সরকারকে বরখাস্ত করার দাবি তোলে কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে বিক্ষোভে যোগ দেয় অন্যান্য রাজনৈতিক দলও। I had made a request to you for an adjournment motion on a very important issue, which was the deteriorating law and order situation in Punjab, which culminated in an incident 4 days ago. They are just trying to divert the opinion of the House. They are trying to. We want to bring this issue. This is a matter concerning the future of our people in Punjab, law and order in Punjab. क्या जो पुलिस ने कार्रवाई की है उस पे सिर्फ उन लोगों को जो मोलेस्टेशन में शामिल थे सिर्फ उनको पकड़ने का नहीं, बल्कि जिस कंपनी के जो मालिक हैं जब तक उनके खिलाफ भी कार्रवाई नहीं होती तो ये काम तो अधूरा रहे। বিক্ষোভের জেরে দফায় দফায় মুলতবি হয়ে যায় সংসদের দুই কক্ষেরই অধিবেশন। সম্প্রতি পাঞ্জাবের মোগায় শ্লীলতাহানির পর এক কিশোরীকে বাস থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়, যার জেরে কিশোরীর মৃত্যু হয়। ঘটনার সঙ্গে উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের নাম জড়িয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। এরই মাঝে মোগাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিরোধীদের নিশানায় পাঞ্জাবের শিক্ষামন্ত্রী। অবিলম্বে তাকে বরখাস্ত করার দাবি তুলেছে বামেরা। Saying that incident that happened in Moga is something that is shock. But there is opposition. Please, shock. There is no consensus on that. The conscience of the nation. Sir, 1 minute. As far it's not a state subject, Mr. Naresh Agrawal, any atrocities on women, tribals and Dalits are not considered as a state subject. With all your experience, please correct your understanding. And don't say that is the state subject. এদিকে স্থল সীমান্ত চুক্তি বিলে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। বিল পেশ হবে চলতি অধিবেশনেই। অসমকে বাইরে রেখে বিল আনার পরিকল্পনা ছিল কেন্দ্রের। তীব্র বিরোধিতা করেছিল কংগ্রেস ও অসমের মুখ্যমন্ত্রী। বিরোধিতার জেরে স্থল সীমান্ত চুক্তি বিলে যুক্ত করা হলো অসমকে যুক্ত করায় বিল পাশে অসুবিধা রইল না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের নির্বাচন কমিশন ও শাসক বামফ্রন্টের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে প্রদেশ কংগ্রেস। অপরদিকে অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা বিবৃতি দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এস.কে. রাকেশ। রাজ্যে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এডিসি নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। আর ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার 2 দিন অতিক্রান্ত হওয়ার পর এবং ভোট গণনার আগের দিন রাজ্য নির্বাচন কমিশন ও শাসক দল বামফ্রন্টের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই চাঞ্চল্যকর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রতনলাল নাথ। রতনবাবু অভিযোগ করেন শাসক বামফ্রন্ট এবং নির্বাচন কমিশন এক হয়ে ভোট প্রক্রিয়া সম্পন্ন করেছেন। শাসক দল ভোটকে প্রহসনে পরিণত করেছেন। প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে ভোট কেন্দ্রগুলিতে ব্যাপক রিগিং সংগঠিত করেছেন। আর এ সমস্ত কাজে শাসক দলকে সাহায্য করেছেন রাজ্য নির্বাচন কমিশন। এই নির্বাচন উপলক্ষে রাজ্যবাসী দেখেছে কিভাবে রাজ্য নির্বাচন কমিশন বামফ্রন্টের কাছে নতজানু হয়ে আত্মসমর্পণ করেছে। টোটাল সারেন্ডার। প্রশ্ন উঠতে পারে, আপনারা বলতে পারেন কমিশন তো নিজেই পার্টি। আমাদের প্রথম দিকে কমিশন তো নিজেই পার্টি, ডাইরেক্ট পার্টি এবং কমিশন একাকার, কোনো বোঝার সুবিধা নেই।
নতুন নিয়মে আপনারা জানেন ইভিএম মেশিনে সিম্বলের সাথে প্রার্থীর ফটো থাকতে হবে, ছিল না। সবসময় সিস্টেম হলো ইলেকশন কমিশন লেটেস্ট যেগুলো সবচেয়ে জিনিস পরেরটা আমি উঠে অ্যাডপ্ট করব। এদিকে কংগ্রেস বিধায়ক রতনলাল নাথের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে এর তীব্র নিন্দা করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এস.কে. রাকেশ। তিনি বলেন, কেউ যদি কোনো বিষয়ে অভিযোগ আনেন তাহলে তার সাপেক্ষে কিছু প্রমাণ দিতে হয়, কিন্তু রতনবাবু কোনো প্রমাণ দিতে পারেনি। এস.কে. রাকেশ বলেন, जो आदमी एलिगेशन लगाता है उसी की ड्यूटी होती है कि वो कम से कम इतना एविडेंस उसके सपोर्ट में दे कि प्राइमा फेसी लगे कि उसके एलिगेशन में सच्चाई है ना। नहीं तो ऐसे बोलने और एलिगेशन लगाने में कुछ तो अंतर होगा। तो ये उनका काम है, वो बताए ना कि कहाँ कहाँ ऐसा हुआ, कौन सा एक्शन कमीशन का ऐसा है जो किसी पार्टी विशेष को या किसी कैंडिडेट विशेष को फायदा पहुंचाने के हिसाब से किया गया। और उनको अगर कहीं पे लगा तो उन्होंने कभी हमसे बात की, कभी कोई चिट्ठी दी, एज पर लॉ फॉर द पीपल उस हिसाब से काम। मैं कहने को ये भी कर सकता हूँ कि ठीक है 7 दिन के अंदर में या तो वो सबूत दे दें तो मैं रिजाइन कर दूंगा, और नहीं तो वो रिजाइन कर। এখন রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের একটাই প্রশ্ন, রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস নির্বাচন শেষ হওয়ার দুদিন পর কেন এই ধরনের মারাত্মক অভিযোগ আনছেন, নাকি নির্বাচনে ব্যাপক ভরাডুবির আশঙ্কায় এই ধরনের অভিযোগ এনে সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার সকালে আবারও একবার কেঁপে উঠল নেপাল। নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ালো 7,500। এদিকে বিদেশি উদ্ধারকারী দলকে ফিরে যেতে বলল নেপাল সরকার। মঙ্গলবার সকালে আরও একবার কেঁপে উঠল নেপাল। কম্পনের মাত্রা ছিল 4। কেন্দ্রস্থল ছিল ধাদিং এবং নোয়াকত জেলার সীমান্ত অঞ্চলে। এদিকে নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা 7,500 ছাড়ালো। ভূমিকম্পে প্রায় 2 লক্ষ বাড়ি ধ্বংস ও 1,75,000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদেশি উদ্ধারকারী দলকে ফিরে যেতে বলল নেপাল সরকার। ভারতীয় মিডিয়ার বিরুদ্ধেও গত কয়েকদিন ধরে ক্ষোভ প্রকাশ করেছিলেন নেপালি নাগরিকদের একাংশ। এই পরিস্থিতিতে মঙ্গলবার নেপালের তথ্যমন্ত্রী মিনিন্দ্র রিজল বলেন, কাঠমান্ডু ও সংলগ্ন এলাকায় উদ্ধারের কাজ শেষ হয়ে গিয়েছে, বাকিটা তারাই সামলে নেবেন। ফলে বিদেশি উদ্ধারকারী দলগুলির আর থাকার দরকার নেই। এই মুহূর্তে নেপালে 34টি দেশ উদ্ধারের কাজ চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আপের মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে দলের নেতা কুমার বিশ্বাসকে সমনের নোটিশ পাঠানোর প্রশ্নে এবার মতপার্থক্য দেখা দিল দিল্লি মহিলা কমিশনেই। এ নিয়ে কমিশনের সাংবাদিক সম্মেলনে রীতিমতো নাটক হয়ে যায়। আপের মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে দলের নেতা কুমার বিশ্বাসকে সমনের নোটিশ পাঠানোর প্রশ্নে এবার মতপার্থক্য দেখা দিল দিল্লি মহিলা কমিশনেই। এ নিয়ে কমিশনের সাংবাদিক সম্মেলনে রীতিমতো নাটক হয়ে যায় এদিন। সোমবারই কুমার ও তার স্ত্রীকে মঙ্গলবার দুপুর 3টের মধ্যে কমিশনে হাজিরার সমন পাঠান কমিশনের চেয়ারপারসন বরখা সিংহ। কিন্তু এতে তীব্র আপত্তি জানিয়ে কমিশন থেকে ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন তার সদস্য জুহি খান। সাংবাদিক সম্মেলনে বরখার পাশে বসেই তিনি সমনের বিরোধিতা করেন, বলেন রাজনৈতিক উদ্দেশ্যে চক্রান্ত হয়েছে, আমি প্রতিবাদে ইস্তফা দিচ্ছি। এ কথা বলেই তিনি সম্মেলনস্থল ছেড়ে বেরিয়ে যান। তবে তা সত্ত্বেও বরখা সিংহ কুমারকে সমন পাঠানোর সিদ্ধান্তে কোনো ভুল নেই বলে দাবি করেন। डाकखाने से ये पता लगवाया है कि उनको डिलीवर्ड हो चुके हैं वसुंधरा में, जो ये देखिए बैग ओपन, जो वो ये कह रहे हैं कि मुझे सम्मान नहीं मिला, वो बिल्कुल झूठ बोल रहे हैं। ये देखिए ये कागज है वहाँ से जो हमने मंगाया है अभी, इसलिए हम लोग लेट हो रहे थे। बैग हम लोग दोबारा से उनको बुलाते हैं, ये सिंपल सी कार्रवाई है कि हम दोबारा बुलाते हैं, उन्हें बुला रहे हैं, और अगर कोई 2-3 बार भी नहीं आता तो थ्रू पुलिस भी उसको बुला सकते, जो हमारे अधिकार। এদিন কুমার ও তার স্ত্রী কমিশনে হাজিরা দেননি। প্রসঙ্গত তার সঙ্গে কুমারের যৌন সম্পর্ক আছে বলে সোশ্যাল মিডিয়ার রসালো চর্চা চলছে। এহেন অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছেন আপের এক মহিলা ভলান্টিয়ার। কুমার যাতে প্রকাশ্যে তার সঙ্গে সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া গুজব ভিত্তিহীন বলে জানান, সেজন্য তাকে বাধ্য করা হোক। কমিশনকে এই আর্জি জানিয়েছেন ওই
বিবাহিতা মহিলা। তারপরেই কুমারকে হাজিরার সমন পাঠান কমিশনের চেয়ারম্যান। कैसे पूछना चाहता हूँ, आपके घर में बहन बेटियां हैं या नहीं, आप लड़कियां हैं कि नहीं, आप महिलाएं हैं, आप कहीं भी अगर नहीं, अगर आप किसी भी टाइटल को गलत तरीके से चलाएंगे, आप उस पुरुष के पास जाइए जिसको अपनी पत्नी के कैरेक्टर सर्टिफिकेट के लिए किसी और का सहारा चाहिए। आप उन ट्रॉल्स के पास चाहिए जिनके खिलाफ FIR दिल्ली पुलिस में लिखवाई गई है, जिन ट्रॉल्स ने उस लड़की के मेरे साथ खड़े होने के चित्र को गलत तरीके से प्रस्तुत किया। क्या भारत की सरकार ने, दिल्ली पुलिस ने किसी महिला की आत्मरक्षा के बारे में कुछ सोचा है कि नहीं सोचा है? 1 महीना पहले उस बच्ची ने रिपोर्ट की है और वो ट्रॉल्स आज भी खुलेआम। कुमार विश्वास के साथ जो हरकत की गई, এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন কুমার বিশ্বাসের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে বলেছেন, आप लोगों की हमसे राजनीति है, आप हमारे बच्चों को और हमारे परिवार को तो बख्श दीजिए, हमारी पत्नी को तो बख्श दीजिए कम से कम। कल जिस तरह से कुमार विश्वास के पूरे परिवार को लाके कटघरे में खड़ा कर दिया गया, मुझे लगता है वो बहुत ही घिनौनी हरकत थी। कुमार विश्वास के ऊपर आरोप लगाया जा रहा है कि उसके किसी के साथ अवैध संबंध है। कुमार कह रहा है मेरी अवैध संबंध नहीं है, वो लड़की कह रही है मेरी अवैध संबंध नहीं है, दोनों कह रहे हैं हमारे अवैध संबंध नहीं है, लेकिन फिर भी चैनलों पे चलाया जा रहा है अवैध संबंधों के घेरे में फंसे कुमार विश्वास लीला, उनके पूरे परिवार को डिप्रेशन में डाल दिया इन सब चीजों ने। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার 2559তম বুদ্ধ জয়ন্তী উৎসব উপলক্ষে আগরতলা বেনুবন বিহারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। কিছু শক্তি মানুষের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করছে, একটা নির্দিষ্ট ধর্ম ও সংস্কৃতিতে আকৃষ্ট করতে চাপ সৃষ্টি করছে। এতে দেশের শান্তি সম্প্রীতি সংহতি বিঘ্নিত ও বিনষ্ট হবে। এর বিরুদ্ধে সকলকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোমবার 2559তম বুদ্ধ জয়ন্তী উৎসব উপলক্ষে আগরতলার বেনুবন বিহারে আয়োজিত আলোচনা সভায় কথাগুলি বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, শুধু বৌদ্ধ ধর্মই নয়, সব ধর্মের মূল কথাই হচ্ছে মানবতাবোধ। বুদ্ধদেব এই ধর্মের পূজারী ছিলেন, তাই তিনি প্রচার করেছেন মানুষকে ঘৃণা করিও না, ক্ষতির চিন্তা করিও না, লোভমুক্ত হও, শান্তি সুস্থিতি ও সম্প্রীতি বজায় রেখে সচেতন ও শিক্ষিত হও। তিনি বলেন, আমাদের উচিত তার এই মূল কথাগুলো নবীন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, যাতে তারা আজকের পরিস্থিতি ও পরিবেশ সম্পর্কে জানতে পারে, আত্মকেন্দ্রিক ও স্বার্থপরতা থেকে নিজেদের মুক্ত রাখে। তাহলে সমাজ ও পরিবার বিচ্ছিন্ন হবে না, সমাজে হিংসা দেশ অশান্তি বাড়বে না। লোভ হিংসা থেকে মুক্ত রেখে ছেলে মেয়েদের মানব কল্যাণকর কাজে উদ্বুদ্ধ হতে সাহায্য করা, পুঁথিশিক্ষার পাশাপাশি তাদের নৈতিক চেতনায় ভাস্বর হতে বলেন তিনি। আমাদের যে নবীন প্রজন্ম, আমাদের ছেলেরা মেয়েরা, তারা আজকের পরিস্থিতি পরিবেশের মধ্যে আমরা যেটা লক্ষ্য করার চেষ্টা করছি, অতিমাত্রা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, স্বার্থপর হয়ে যাচ্ছে। আমরা একদিকে বুদ্ধ ধর্ম নিয়ে আলাপ আলোচনা করছি, মত বিনিময় করছি, কিন্তু অপরদিকে আমাদের ঘরের সন্তান সন্ততিরা তারা যে স্বার্থপর চিন্তা আত্মকেন্দ্রিক চিন্তায় মগ্ন থাকছে, সেদিকটাই কিন্তু আমরা নজর দিচ্ছি না। তারা সমাজে কোথায় কি ঘটছে, পৃথিবীর কোথায় কি ঘটছে, এগুলো জানবার জন্য তাদের কোনো আগ্রহ নেই। তারা নিজেদের নিয়েই তারা মশগুল। এই যে স্বার্থপরতা আত্মকেন্দ্রিক চিন্তা এবং ভাবনা, এটা সমাজ থেকে তাদেরকে বিচ্ছিন্ন হতে সাহায্য করছে, এবং শুধু সমাজ থেকে না, পরিবার থেকেও তাদেরকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। এই অবস্থা থেকে যদি আমরা আমাদের ছেলেদের মেয়েদের রক্ষা করতে না পারি, তাহলে আমাদের সমাজ জীবনে অশান্তি সম্প্রীতি, অশান্তি যেমন বাসা বাঁধবে, সম্প্রীতির যে পরিমণ্ডল পরিবেশ তা বিনষ্ট হবে, হিংসা দেশ এগুলো বাড়তে থাকবে, তাদের সামগ্রিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতি পরিবেশ আমাদের সমাজ জীবনে তৈরি হতে বাধ্য। সেটাই আমরা পৃথিবী চরাচর আজকে ঘটতে লক্ষ্য করছি। এর থেকে
পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের যেটা করা উচিত, শুধু নিজে বুদ্ধ ধর্ম গ্রন্থ পাঠ করলে চলবে না, নিজেদের মধ্যে আলাপচারিতার মধ্যে তাকে সীমাবদ্ধ রাখলে চলবে না। তার যে মূল শিক্ষা, হিংসা না, দেশ না, ঘৃণা না, অন্যের ক্ষতি চিন্তা না, লোভ না, এর থেকে মুক্ত হয়ে মানব কল্যাণে নিজেকে উৎসাহিত করবার জন্য এদিনের আলোচনা সভায় আলোচনা করেন রামকৃষ্ণ মিশন স্কুলের অধ্যক্ষ সন্মাত্রানন্দ, বৌদ্ধ ভিক্ষুক ডক্টর ধর্মপ্রিয়া, অক্ষয়ানন্দ প্রমুখ। এদিন বুদ্ধ মন্দিরে উৎসবকে ঘিরে মেলা বসেছিল। মানুষের ভিড়ে গোটা এলাকা গিজগিজ করছিল। গভীর রাত পর্যন্ত মানুষের উপস্থিতি ছিল এই উৎসবকে ঘিরে। কেনাকাটা চলে প্রার্থনা। শুধু আগরতলাই নয়, বুদ্ধ জয়ন্তী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় উৎসবকে ঘিরে জাতি উপজাতি মানুষের মিলন ঘটেছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 6 মে এডিসি নির্বাচনের ভোট গণনা। মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্রের ভোট গণনা হবে চাকমাঘাটস্থিত মহকুমা শাসকের কার্যালয়ে। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। রাত পোহালেই এডিসি নির্বাচনের ভোট গণনা। মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্রের ভোট গণনা হবে চাকমাঘাট স্থিত মহকুমা শাসকের কার্যালয়ে। গণনার প্রস্তুতি চলছে জোর কদমে। ভোট হয়েছে শান্তিপূর্ণভাবেই। সেই দিকে লক্ষ্য রেখে ভোট গণনা পর্ব যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সুশৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হয়, তার জন্য গণনার কাজে নিযুক্তি কর্মীদের নিয়ে হয় সভা। মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার বিম্বিসার ভট্টাচার্য, সহকারী রিটার্নিং অফিসার তথা মুঙ্গিয়াকামী বিডিও এল ডারলং সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত অফিসাররা গণনা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। এদিকে ইভিএম বন্দী হয়ে জনগণের রায় কড়া নিরাপত্তায় রয়েছে স্ট্রং রুমে। বিএসএফ জওয়ানরা রয়েছে নিরাপত্তার দায়িত্বে। ভোট গণনার রুম প্রস্তুত গণনার জন্য। সব মিলিয়ে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন ভোট গণনার সব ধরনের প্রস্তুতিতে অনেক এগিয়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জয়েন্ট ফোরাম অব রোজভ্যালি রেজিস্টার্ড ফিল্ড ট্রেড ইউনিয়ন ত্রিপুরা জোনাল কমিটির উদ্যোগে মঙ্গলবার সোনামুড়া শহরে 4 ঘন্টার দীক্ষার সমাবেশ সংগঠিত করল রোজভ্যালির কর্মীরা। জয়েন্ট ফোরাম অফ রোজভ্যালি রেজিস্টার্ড ফিল্ড ট্রেড ইউনিয়ন ত্রিপুরা জোনাল কমিটির উদ্যোগে মঙ্গলবার সোনামুড়া শহরে 4 ঘন্টার দীক্ষার সমাবেশ সংগঠিত করল রোজভ্যালির কর্মীরা। এদিন শহরের রবীন্দ্র চৌমুহনীতে বেলা 12টা থেকে শুরু হয় এই দীক্ষার সমাবেশ, শেষ হয় বিকেল 4টায়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তপন কুমার রায়, সম্পাদক অলোক ধর, সহ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সহ রোজভ্যালির কর্মীরা। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে রোজভ্যালির তদন্ত প্রক্রিয়া স্বাভাবিক রেখে সমস্ত বন্ধ ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া, রোজভ্যালির সমস্ত বাজেয়াপ্ত সম্পত্তি থেকে নিষেধাজ্ঞা তুলে দিতে হবে যাতে গ্রাহক পরিষেবা স্বাভাবিক রাখা যায় প্রভৃতি। এদিনের দীক্ষা সমাবেশ সম্পর্কে বলতে গিয়ে সংগঠনের রাজ্য সহ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, অল ইন্ডিয়ান রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে, সেটা রোজভ্যালি অল ইন্ডিয়ান রেজিস্টার্ড ফিল্ড ট্রেড ইউনিয়ন, সেই ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমাদের রাজ্য কমিটির তরফে আমরা ত্রিপুরা রাজ্যে এই গণ অবস্থান বিভিন্ন মহকুমায় আমাদের রোজভ্যালির যেখানে ব্রাঞ্চ রয়েছে, আমরা প্রতিটি জায়গায় সেই গণ অবস্থানটা আমরা করছি। সেই গণ অবস্থানের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের গ্রাহক পরিষেবাটা সঠিকভাবে দেওয়ার জন্য। সেই গ্রাহক পরিষেবা দিতে গেলে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টগুলি বন্ধ রয়েছে, ইডির কাছে আমাদের দাবি থাকছে সেই বন্ধ ব্যাংক অ্যাকাউন্টগুলি খুলে দিতে হবে। পাশাপাশি আমাদের সারা ভারতবর্ষে আজকে রোজভ্যালিকে নিয়ে যে উত্তাল পরিবেশ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের যে আলোচনা সমালোচনা চলছে, এটার ধিক্কার জানাচ্ছি আমরা। পাশাপাশি এই রাজ্যের জনগণ যারা রোজভ্যালির গ্রাহক রয়েছেন, প্রত্যেকের কাছে আমাদের এই রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে একটাই বার্তা দিতে চাইছি। সেই বার্তাটা হচ্ছে, টাকাটা কে দিতে চাইছে না? রোজভ্যালি দিতে চাইছে না, না রোজভ্যালি দেওয়ার ক্ষমতা নেই, না রোজভ্যালি দিতে চাইছে, দেওয়ার ক্ষমতাও আছে, তথাপিও বিভিন্ন বেড়াজাল তৈরি করে কিভাবে না দেওয়া যায় সেই ব্যবস্থাটা করছে বিভিন্ন জায়গা থেকে প্রেশার ক্রিয়েট করে। সেটা এই রাজ্যের মানুষ, বুদ্ধিজীবী, রাজনৈতিকবিদ প্রত্যেকের কাছেই আমাদের এই ধিক্কার সমাবেশ। তবে এই দিনে রোজভ্যালির কর্মীদের এই ধিক্কার সমাবেশ সাধারণ মানুষের মনে কি পরিমাণ গ্রহণযোগ্য হয় তাই এখন সন্দেহ শহরবাসীর মধ্যে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। ব্যাঘ্র শাবকের মতো দেখতে একটি প্রাণী মৃত অবস্থায় পাওয়া যায় বিলোনিয়া শহরের প্রাণকেন্দ্র নেতাজি পল্লীতে। বিরল প্রজাতির এই প্রাণীটির মৃতদেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ব্যাঘ্র শাবক ছানার মতো দেখতে একটি প্রাণীর মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বিলোনিয়ায়।
ঘটনা শহরের প্রাণকেন্দ্র নেতাজি পল্লীতে। মঙ্গলবার সকালে স্থানীয় পীযূষ পাল ঘুম থেকে উঠে বাইরে এসে বাড়ির পাশে একটি জায়গায় ঘোরাঘুরি করার সময় চোখে পড়ে চিতাবাঘের ন্যায় একটি শাবকছানা। এরপর শোরগোল পড়ে যায় এলাকায়, লোকারণ্যে বাঘ। এই শুনে অনেকে আতঙ্কে সকাল সকাল ঘুম থেকে উঠে। তবে ব্যাঘ্র শাবকের মতো দেখতে প্রাণীটি পাওয়া যায় মৃত অবস্থায়। কোথা থেকে এলো এই প্রাণীটি? আদৌ কি এটি বাঘের ছানা নাকি বিরল প্রজাতির কোনো প্রাণী, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাছাড়া মৃত প্রাণীটি এখানে পড়ে থাকা নিয়েও শঙ্কায় রয়েছে মানুষ। সকালে ভোরবেলা আমি এদিকে হাঁটতে হাঁটতে আইছি যে দেখছি আর কি। তোমরা ফরেস্টে কইছিলেন? না না কইছি কিছু কইছো না? সকাল থেকে ভোরবেলা থেকে দেখতে আছে এখানে পড়ে রয়েছে মরা। কোন জায়গা? নেতাজি বললি। নেতাজি বললি। বাঘটাকে ব্যাপার সেবার কি এখানে আসিল না কিছু? না না, একটা ওই লেজ্জা না কিটা বলে বোধানোর উপর দিয়ে। কিন্তু বাঘ কোনোদিন দেখেন নাই? না, এটা কি হইলো কি জানি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গ্রাহকদের দিকে মুখ ফিরিয়ে খোয়াই ডাকঘর, নেই কর্মসংস্কৃতি, নেই ডাকঘরের জেনারেটর সারাইয়ের কোনো উদ্যোগ। দিনের পর দিন যুব থেকে বৃদ্ধ সবাই হয়রানির শিকার। রাজ্যে চিটফান্ডের প্রতারণার মাঝে আশার আলো দেখাতে শুরু করেছে আমাদের সবার পরিচিত ডাকঘর। কিন্তু কমলপুর ডাকঘরে আমানতকারীদের অর্থ আত্মসাৎ করার ঘটনা সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে। তারপরও জনসাধারণ ডাকঘরে সঞ্চয় করছেন। কিন্তু খোয়াইতে দীর্ঘদিন যাবৎ গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে খোয়াই ডাকঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে। একরাশ ক্ষোভ নিয়ে বয়সের ভারে নুয়ে পড়া এক বৃদ্ধা জানালেন, দীর্ঘ ৬-৭ কিমি পথ অতিক্রম করে এবছর তিনি সোনাতলা থেকে মহারাজগঞ্জ বাজারস্থিত ডাক বিভাগে বিগত 5 দিন যাবৎ আসছেন, কিন্তু কোনো পরিষেবা পাচ্ছেন না। 5 দিন আইছেন? আমরা কোন জায়গায় বাড়ি? সোনাতলা। সোনাতলাতে আপনি 5 দিন আইছেন? আজকে লইয়া কি কইছে? না, আজকে হইব। আপনি কি নাম? আমার নাম বাসনা। 5 দিন আইছেন আপনি? যখন মানুষ আসে হয়রানির শিকার করতে, প্রথমবারের মতো কর্মচারী নেই, বিভিন্ন সমস্যা যথারীতি তার সমস্যার সমাধান করতে পারতেছে না। এর জন্য মানুষের আস্থা যেটা বা সম্পূর্ণ আস্থা করে এর দিয়ে বুঝতে পারে মানুষ আইতে চায়। সমস্যা হলো কর্মচারী নেই, কখনো হইতো না, তাই মেরে টিপেস করলেন আমি থাকতাম না, সহানুভূতি নেই কোথায়। সবাই তো শিক্ষিত না, সবাই বুঝেন, সবাই বুঝেও না ব্যাপারটা, বুঝলে তাকে যে একটু সাহায্য করা এই সুযোগটা। আপনারা কবে করতেছেন? আমি তো করছি শনিবার দিন আয়া গেছি। কি কইছে শনিবার আইছেন করে? কইছে তারা মানে শনিবারে হইতো না কইছে। আচ্ছা, আজকে কি কইছে? আজকে তো তারা কাজ পেন্ডিং কাজ করতেছে শনিবারে। এখন আপনারা কি কইছে? আপনারা দেরি হইব কইছে তো, এখন তো 12টা বাজে, এখন তো একই অভিযোগের সুর অন্যান্য গ্রাহকদের মধ্যেও। জরুরি প্রয়োজনে সবাই পোস্ট অফিস থেকে টাকা তুলতে এসেও ব্যর্থ হচ্ছে। যুবক থেকে বৃদ্ধ সবাই হয়রানির কথা অকপটে স্বীকার করে নিচ্ছেন। এদিকে ডাক বিভাগের পোস্টমাস্টার খোয়াই প্রতিনিধির এক প্রশ্নের উত্তরে জানালেন, অসমাপ্ত কাজগুলি মঙ্গলবার দুপুরের মধ্যে সম্পূর্ণ করে গ্রাহকদের পরিষেবা দেওয়া হবে। কিন্তু বাদ সাধছে বিদ্যুৎ। যদিও ডাকঘরে একখানা জেনারেটর রয়েছে, কিন্তু সেটি কিছুক্ষণ পরপর বন্ধ হয়ে পড়ে। পোস্টমাস্টার বাবু আশ্বাস দিয়েছেন শীঘ্রই সমস্যার সমাধান হবে। নিরুপায় হয়ে শনিবার দিনের কাজটা এখন করতে বাধ্য হচ্ছি। এখন করে আবার কিছুক্ষণের মধ্যে আমি নর্মালিসি করে দেবো এটা। যেহেতু এটা পোস্ট অফিসটা হচ্ছে একটা ইমার্জেন্সি পাবলিক সার্ভিস, সেখানে আমাদের এখানে কারেন্টটা দেওয়ার উচিত ছিল, ইমার্জেন্সি কারেন্টটা দেওয়া। ওনাদেরকে যদি বলি আমরা ওনাদের থেকে কোনো সদুত্তর পাই না, গেলেই রিপোর্টটা লিখে আসি, দিচ্ছি দেবো জেনারেটরটা হচ্ছে ইমার্জেন্সি, এটা আধা ঘন্টার পরে পরে এটাকে কি করতে হয়, করতে হয়। আপনার কোনো প্রবলেম আছে? আপনার জেনারেটর একটু প্রবলেম আছে, আমাদের ব্যাটারির একটা প্রবলেম আছে, ব্যাটারিটার জন্য রেস্টোরেশনের জন্য আমরা পাঠিয়ে দিয়েছি অলরেডি। আপনাকে কি বলা হয়েছিল যে ব্যাটারি ভাড়া নেওয়ার জন্য? আপনি ব্যাটারি ভাড়ার জন্য চেয়েছিলাম আমি। তাহলে কেন ব্যাটারি না আপনি পাননি বলতে? আপনি তো ব্যাটারি যথারীতি 2 দিন চালিয়েছেন ব্যাটারি। ব্যাটারিটা দিয়েছি, তারপর কন্ট্যাক্ট করেছি ভদ্রলোকে আগরতলাতে, একটাই ব্যাটারি, যার জন্য আমি পাই না। জনগণ তো হয়রানি হচ্ছে। জনগণ তো দেখুন, এখন আমরা আমাদেরকে সহযোগিতা করা একান্ত প্রয়োজন জনগণেরও। আমরাও সবসময় সহযোগিতার মানে হাত বাড়িয়ে দিই, একটু আমাদের জন্য মানে সাফার করতে হচ্ছে একটা কারেন্টের জন্য। কিন্তু খোয়াই ডাকঘরের পরিষেবা নিয়ে প্রশ্ন আজকালের নয়, বহুদিন যাবতই। তাছাড়া কি কারণে জেনারেটর সারাই করা হচ্ছে না, সেই বিষয়টিও তিনি এড়িয়ে যান।
আর বিদ্যুতের সমস্যা 2 দিন যাবৎ। 5 থেকে 7 দিন যাবৎ জনগণ কেন খোয়াই ডাকঘরের চক্কর কাটছেন তার কোনো সদুত্তর দিতে পারেননি পোস্টমাস্টার বাবু। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বীর শহীদ স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং এর স্ট্যাচু ভেঙে উত্তম মধ্যম খেয়ে পুলিশের কবলে প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন এক যুবক অবশেষে পুলিশের সাহায্যে ঠাঁই পেল পাগলাগারদে। ঘটনা কমলপুর মানিকগন্ডার বাজারে। বীর শহীদ স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং এর স্ট্যাচু ভেঙে উত্তম মধ্যম খেয়ে পুলিশের কবলে প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন এক যুবক অবশেষে পুলিশের সাহায্যে ঠাঁই পেল পাগলাগারদে। একদিকে বাকশক্তিহীন বধির, অন্যদিকে কিছুটা মানসিক ভারসাম্যহীন ক্রোধ বসে মানিক ভান্ডার বাজারে ভগৎ সিং এর স্ট্যাচু দা দিয়ে কুপিয়ে বিতর্ক তৈরি করে উত্তম মধ্যম খেয়ে পুলিশের জালে ধরা পড়ায় গোটা মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল 4:30 নাগাদ কলাছড়ি গ্রামের নমশূদ্রপাড়ার ধীরেন্দ্র সরকার নামে প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন বছর 25-30 এক যুবক প্রকাশ্যে দিবালুকে ভগৎ সিং এর স্ট্যাচুর উপর দা দিয়ে হামলা চালায়। দায়ের এলোপাথারি কোপে স্ট্যাচুর অনেক অংশ খসে পড়ে। ঘটনাস্থলে বীরেন্দ্রর এহেন আচরণ দেখে বাজার ব্যবসায়ীরা হতবাক হয়ে যায় এবং ছুটে এসে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ধীরেন্দ্র পাল্টা মানুষের দিকে দা নিয়ে তেড়ে আসায় সবাই ভয়ে কেউ সামনে যায়নি। তাণ্ডবলীলা শেষে দৌড়ে পালাবার সময় বাজারের মানুষ সংঘবদ্ধভাবে দাসসহ ধীরেন্দ্রকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আমরা হঠাৎ দেখি এখানে চিল্লাচিল্লি করতেছে, তো গিয়া দেখি একজন লোকে দাঁত লইয়া কুবাইতেছে ওই স্ট্যাচুটার মধ্যে, ভগৎ সিং এর স্ট্যাচুর মধ্যে। তো হঠাৎ আমরা সবাই মিলে গেছি, গিয়া দেখি দা দিয়া কুবাইতেছে। এরপরে লাইন মাইছে, আওয়ার পরে ওইদিকে আস্তে আস্তে যাইতেছে দাটা লইয়া। তারপরে আমরা সবে গিয়া ওই পার্টি অফিসের সামনে ধরছি। অঞ্জন দাও আসলো তখন কাছে, অঞ্জন দা কইছে আচ্ছা 2টা রাখো তোমরা। এরপরে আমরা ওই তাইনে এসডিপিও স্যারকে কল করে আনা নিয়ে হয়েছে। এরপরে স্যারে হসপিটাল এখান থেকে লইয়া গেছে। কমলপুর থানার পুলিশ ধীরেন্দ্রকে কমলপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায়। কমলপুর থানার ওসি দেবপ্রসাদ রায় জানান, গতকালকে বিকেলে আমরা একটা খবর পাই যে ধীরেন্দ্র সরকার নামে একজন মস্তিষ্ক বিকৃত লোক সে ভগৎ সিং এর স্ট্যাচু ভেঙে ফেলেছে এবং জনগণ তাকে আটকে রেখেছে। তো বেসিক্যালি আমরা সঙ্গে সঙ্গে এই খবর পাওয়ার পর আমরা ওখানে যাই এবং এই মানুষটিকে নিয়ে আসি। তার বাড়ি কলাছড়িতে। সে দীর্ঘদিন যাবতই পাগল, সে কথা বলতে পারে না, সে বোবা। তো যেভাবে ওর নামটা আমরা সংগ্রহ করি এবং তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে চিকিৎসা করাই এবং আজকে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে আমরা তাকে নরসিংগড়ে পাঠাচ্ছি তার ভালো চিকিৎসার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।